আমি অনির্বাণ স্যার ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা অধ্যায়টির পড়াবো। তোমরা তোমাদের প্রত্যেকের প্রথম পাতাটি যদি খুলো সেখানে দেখতে পাবে লেখা আছে আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের উপর। তো দেখো এখানে প্রথমে পার্টটা যেটা লেখা আছে সেখানে কিন্তু কোথাও গাছের কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না, পাবো না। তো দেখো তার আগে আমাদের কিছু জানতে হবে, আমাদের পরিবার ও সমাজ। তার মানে আমাদের প্রথমে এটা আমাদের পরিবার এবং সমাজ সম্বন্ধে জানতে হবে। তো দেখো বলছে জলের কল খারাপ হয়ে গেছে, খাবার জল দরকার, চান করার জল চাই, জামা কাপড় কাচতেও চাই জল, জল না হলে চলে নাকি। তার মানে এখানে জল আমাদের প্রতিদিনের প্রয়োজন সেটা এখানে বোঝাচ্ছে, কিন্তু জলটা আসছে কার সাহায্যে? কলের মাধ্যমে আসছে। সেই কলটা খারাপ হয়ে গেছে, তাহলে সেটাকে সারাবে কে? তাহলে সেক্ষেত্রে জল যে কলের মাধ্যমে আসছে সে কল সারাবার মিস্ত্রি আমাকে খোঁজ পেতে হবে। তাহলে বলছে দেখো কাকু খোঁজ দিল পাড়ার নন্দ মিস্ত্রি। তার মানে জলের মিস্ত্রি যিনি আছেন তিনি জলটাকে ঠিক করতে পারবেন, যে কলটা খারাপ হয়েছে। ডাকতেই চলে এলেন, সহজেই সারিয়ে দিলেন। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে কোনো কারণবশত জলের কল খারাপ হয়ে গেলে কার দ্বারা ঠিক করা যেতে পারে? তাহলে সেটা হবে হচ্ছে জলের মিস্ত্রি। তারপরের দেখো পার্টে দেখো লেখা আছে তোমাদের জামা কাপড় কি তোমরা নিজেরাই সেলাই করতে পারো? দেখো আমাদের যদি আমি এটা যদি খুব ছোট্ট প্রশ্নে যদি যাই তাহলে আমরা উত্তর দিতে পারি হ্যাঁও বলতে পারি, নাও বলতে পারি। এবার হ্যাঁ কখন বলতে পারি? ধরো ছোট ছোট যদি কোনো জায়গায় যদি জামা কাপড় ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু বাবা অথবা মা বা বাড়ির যারা বড় থাকেন তারা সেলাই করে দেন। কিন্তু যদি সেটা যদি অনেকটাই বড় ছেঁড়া থাকে তাহলে আমরা কিন্তু বাড়িতে সেলাই করি না। তাহলে সেটা কোথায় নিয়ে যাই? আমরা দর্জির কাছে নিয়ে যাই, দর্জি সেটাকে সেলাই করে দেন। ঠিক সেরকমই দেখো আমরা নতুন জামা কাপড় যারা বানাই, সেটা মেয়েদেরও হতে পারে অথবা ছেলেদেরও হতে পারে, সেটাকে কিন্তু দর্জির কাছে নিয়ে গিয়ে আমরা সেলাই করে নিয়ে আসি বা দর্জি সেটাকে জামা কাপড় তৈরি করে দেয়। তারপরে দেখো প্রশ্ন বলছে বাড়িতে ইলেকট্রিকের লাইনে বা ইলেকট্রিকের কোনো জিনিস সমস্যা হলে তোমরা কি নিজেরা ঠিক করতে পারো? দেখো সব থেকে বড় কথা, বাড়িতে ইলেকট্রিকের লাইন, আমি তো ক্লাস 6-এ পড়ি, আমার ভাবনা চিন্তাই তোমাদেরকে বলবো তোমাদের অনুযায়ী, অথবা আমি স্যার আমার অনুযায়ী বলবো। তো দেখো ক্লাস 6-এর ছেলে তুমি পড়ে, তোমার যদি সুইচে যদি কোনো সমস্যা হয় তুমি নিজে থেকে সেটাকে কিছুক্ষণ দেখার পরে তুমি সেটা বাড়ি থেকে বলতে পারো যে সেখানে সমস্যা করছে। আর আমি আমার দিক থেকে বড়, আমি সেটাকে খুব ভালো করে দেখবো যে আমি পারবো কিনা। তার মানে এখানে কিন্তু উত্তর আসতে পারে যে আমি পারতেও পারি, নাও পারতে পারি। যদি না পারি তাহলে কি হবে? তাহলে ইলেকট্রিক মিস্ত্রির দ্বারা আমি সেই ইলেকট্রিকের লাইনে যে অংশটি খারাপ হয়েছে সেটাকে আমি ঠিক করব, এটাই উত্তর আসতে পারে। তারপরে দেখো বলছে দাদার সাইকেল খারাপ হলে কি করে? তো দাদা যদি দেখো আমরা প্রত্যেকে সাইকেল চালাই, তো সাইকেল খারাপ হলে যে অংশটা খারাপ হয়েছে তাহলে সাইকেল মিস্ত্রির কাছে গিয়ে আমরা ঠিক করাই। আর যদি ছোটখাটো যদি যা খারাপ থাকে সেটা আমরাই করে নিতে পারি। তো পাম্পে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই জায়গাটা নজলটাকে খুলে নিয়ে আমরা সেখানে আবার পাম্প করে দিতে পারি, তাহলে সেটা আমিই করি। তাহলে দেখো যে কোনো কাজ কারো মাধ্যম দ্বারা হতে পারে অথবা আমিও করতে পারি। তো তার দেখো তার নিচে দেখো আবার একটি কথা বলছে বাড়িতে তোমার বাবা বা বাড়ির অন্য বড় কেউ হয়তো বাজার করে দেন, মা বা অন্য কেউ রান্না করেন। এটা প্রতিদিনেরই ঘটনা। দেখো বাজারে যাই কারা? বাজারে যে কেউ যেতে পারে, ছেলেও যেতে পারে মেয়েও যেতে পারে, সেটা বাড়ির বড় যারা থাকে তারাই সাধারণত যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির ছেলেরাই বাজার করতে যায়। তো মারা সেই বাজারটা যে নিয়ে আসেন বাবা বা বাড়ির যারা বড় যারা নিয়ে আসেন, সেখান থেকে বাড়ির যারা মহিলারা থাকেন তারা সেই বাজারটি বার করেন সেই ব্যাগ থেকে এবং সেটিকে পরিষ্কার করে সেটিকে বাড়িতে রান্না করা হয়। তো দেখো তার পরের লাইনে বলছে দেখো কোনো কোনো কাজের জন্য তোমাকে তোমার পরিবারের লোকের উপর নির্ভর করতে হয়, আবার অন্য কোনো কাজে তোমাকে হয়তো তোমার পরিবারের বাইরে সমাজের উপর নির্ভর করতে হয়। একদম সঠিক কথা। দেখো বাড়ির যেসব কাজগুলো বাড়ির বাবা বা মা বা দাদা বা দিদি বা বোন বা কাকু বা কাকিমা যারা কাজ করেন তারা সহজে বাড়ির ভেতরের যে অংশটা তিনি করতে পারবেন সেটাই তিনি করেন। কিন্তু দেখো প্রথম পড়ার মধ্যেই সমাজের কথাতে আমি কিন্তু চলে গেলাম, জলের মিস্ত্রি।
দর্জি, ইলেকট্রিক মিস্ত্রি, সাইকেল মিস্ত্রি। তার মানে এইসব অংশগুলো কি আমাদের বাইরের সমাজের যারা কাজ করছে তাদের উপর আমাকে নির্ভর করতে হচ্ছে। তাহলে আমাদের এই কাজগুলো তারা যদি করে দেন তাহলে আমরা কিন্তু কাজটা নিয়ে এগাতে পারবো। এইভাবে কিন্তু সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন মানুষের একটা সমাজ গড়ে ওঠে। এর ফলে প্রত্যেকের কাজের উপর কিন্তু প্রত্যেককে নির্ভর করে চলতে হয়। দেখো এরপর একটা চার্ট আছে, বলছে কোনো কাজ করার জন্য তোমাকে তোমার পরিবারের উপর নির্ভর করতে হয়। দেখো প্রথম যদি কোশ্চেনে যাই, ফার্স্ট কোশ্চেন, সেখানে দেখো লেখা আছে প্রতিদিন রান্না করা। তা প্রতিদিন কারা রান্না করা? আমরা চোখের সামনেই দেখি মা করছে, অথবা যদি আমাদের যদি ফ্যামিলিটা বড় হয়, মা, কাকিমা, আরো যদি ঠাকুমা তারা যদি থাকেন, মানে যেটাকে আমরা বলতে পারি যে ফ্যামিলি যদি বড় হয় তাহলে বাড়ির যারা যারা মহিলা সদস্য আছেন তারা কিন্তু আমাদের প্রতিদিন রান্নার কাজ করেন। এবার তুমি দেখতেই পারো তোমার বাড়িতে বাবা অনেক সময় করছে, দাদা অনেক সময় করছে, সেটা কিন্তু এক এক সময়, তারা কিন্তু প্রতিদিন সেই কাজটা করছে না। তাহলে রান্না করার কাজ আমরা যদি বলতে যাই তাহলে বেশিরভাগটা বাড়ির মহিলারাই সেই দায়িত্বটা নিয়ে থাকেন। তারপরে দেখো পরের প্রশ্ন আছে যে ছোট ভাই বা বোনকে দেখাশোনা করা। দেখো মারা যখন রান্না করেন তখন তোমার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা তুমি যদি থাকো তাহলে মা কিন্তু বাবাকে তোমার দায়িত্ব ছেড়ে দেন। সে দায়িত্ব তোমার বাবা নিতে পারেন, তোমার দাদা নিতে পারেন, তোমার দাদু নিতে পারেন, তোমার কাকু নিতে পারেন। তার মানে বাড়ির ছোট ভাই বা ভাইকে বা বোনকে দেখাশোনা করার দায়িত্ব বাড়ির ছেলেদের উপরই থাকে, কারণ মারা রান্নার দিকে ব্যস্ত থাকেন। কারণ দেখো প্রতিদিন যদি লক্ষ্য করো যে আমাদের বাড়ির যারা বড়রা ব্যবসা করুক বা চাকরি করুক তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় বাড়ি থেকে বেরাতে হয়। তাই তারা সেই বাড়ি থেকে বেরাবার সময় তারা কিন্তু খাদ্য গ্রহণ করে যায় বা খাবার খেয়ে যায়। বা তোমার স্কুল যাওয়ার ক্ষেত্রেই দেখো তোমার নির্দিষ্ট স্কুলের টাইম আছে, সেই টাইমেই কিন্তু তুমি কিন্তু খাবার খেয়ে যাও। তোমার খাবার খেয়ে যাওয়ার পর তোমার দেখবে টিফিনের সময় তোমাকে টিফিন দেওয়া হয়, তা টিফিনটা কে করতে হবে? তাহলে এই সময়ে যখন ভাই বা বোন যদি থাকে সেখানে কিন্তু মা কিন্তু কোনো মতেই রান্না করতে পারবে না, যদি তাকে নিয়ে থাকতে হয়। হয়তো অনেক সময় থাকতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির যারা ছেলেরা থাকে তারাই এই সময় বাচ্চাদেরকে দেখাশোনা করেন। এরপরে দেখো আমরা বলতে পারি যে আমাদের এটা তো দেখো একটা পার্টের ক্ষেত্রে গেলাম, এছাড়া দেখো আরো কিন্তু বাড়ির আরো অনেক কাজ থাকে। যেমন দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠার পর সেই বিছানা চাদরটা বাড়ির বড়রাই ঠিক করে, সেটা বাবা করতে পারে অথবা মা করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মারাই করে। অথবা আমরা বলতে পারি আমাদের জামা কাপড়, ঘরদোর পরিষ্কার, এটা কিন্তু বাড়ির মারাই করে। ঠিক আছে, মা, কাকিমা, মানে বাড়ির যারা বড় তারা করে। দিদি যদি বড় থাকে তাহলে দিদি করতে পারে, যদি ঠাকুমা থাকেন ঠাকুমা করতে পারে। তো এগুলো কাজগুলো আমাদের প্রত্যেকের, আমাদের বাড়ির যারা বড় সদস্য থাকে তাদের উপর নির্ভর করতে হয়, তাছাড়া সম্ভব নয়। ধরো আমি কোনো ছোট কাজ করলাম, জায়গাটা নোংরা হলো, তখন হয়তো আমি সেই জায়গাটা পরিষ্কার করলাম, সেটা কিন্তু প্রতিদিন না, হয়তো খুব কম সময়ের জন্য, এবং সেটাকে যদি আমরা লক্ষ্য, সেটা সব সময়ের জন্য না। এবার দেখো এর পরের প্রশ্ন আছে, কোনো কাজ করার জন্য তোমাকে সমাজের লোকের উপর নির্ভর করতে হয়। দেখো প্রথমেই যদি আমি বলি জলের কল খারাপ হলো, তাহলে জলের মিস্ত্রি, যেটাকে আমরা খুব শর্টে বলতে পারি কল মিস্ত্রি। তারপর দেখো চলে আসি জামা কাপড় কাচতে, বা সেখানে যদি চলে যাই, সেখানে জামা কাপড় যারা কাচেন সেই লোকের যাদের বাড়িতে আমরা দিয়ে আসি তারা হতে পারে। অথবা আমরা বলতে পারি দেখো আমাদের বাড়িঘর তৈরি করার সময় কাঠের দরজা জানলা যারা তৈরি করে তাদেরকে আমরা ছুতোর বলতে পারি, তারা তৈরি করে। তাছাড়া আমরা বলতে পারি যে দেখো আমাদের বাড়িঘর, তোমাদের যদি বাড়ির সামনে যদি বাড়িঘর তৈরি করা দেখি তাহলে আমরা বলতে পারি রাজমিস্ত্রি বলতে পারি। এছাড়া আমরা বলতে পারি সাইকেলের বা মোটর সাইকেল যদি খারাপ হয়ে যায় তাহলে মোটর সাইকেল মিস্ত্রি বা সাইকেল মিস্ত্রি। এছাড়াও আমরা বিভিন্নভাবে জুতো খারাপ হয়ে গেলে, সেই জুতোর ক্ষেত্রে যখন খারাপ হয় তখন সেখানকার যে থাকে তারা সেখানে সেটা ঠিক করে। তারপরে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে যদি যাই, সমাজ কিন্তু শুধু যে আমি একাই এই পৃথিবীতে আছি তা না, সমাজের মধ্যে বিভিন্ন মানুষ আছেন যাদের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বিভিন্ন কাজগুলো করতে পারি। সে কাজের উপরে কিন্তু সেটা কিন্তু আমাদের নির্ভরশীলতা থাকে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। যেমন দেখো আমি যদি ডাক্তারের ক্ষেত্রে যদি যাই, আমি অসুস্থ হলে ডাক্তার আমাকে দেখে কিছু ওষুধ দেয়, তাহলে আমরা সেখানে ডাক্তার যে ওষুধ দিচ্ছে সেই ওষুধটি খাবার পর আমি কিন্তু সুস্থ হই। তার মানে সমাজে কিন্তু ডাক্তারেরও দরকার আছে। আমি যদি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যদি বলতে যাই যে কোনো একটা জায়গায় বাড়ি তৈরি করবে, রাজমিস্ত্রি তো বাড়ি তৈরি করবে, কিন্তু সেই বাড়ির প্ল্যানটা কারা করছে? তাহলে সেই ইঞ্জিনিয়াররা করছে। তাহলে প্রত্যেকটা অংশের সঙ্গে প্রত্যেকটা সমাজে যেসব মানুষ বাস করছে তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে নির্ভরশীলতা থাকতে হচ্ছে। সেই নির্ভরশীলতা না থাকলে সেটা কিন্তু কাজ করা
কোনো মতেই সম্ভব হবে না। হয়তো আমি কাজ করে নিতে পারি, সেটা কিভাবে করতে পারি, ধরো অল্প কিছুক্ষণ কাজ চালানোর মতো করতে পারি, তাছাড়া কিন্তু সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না। ধরো আমি বাড়ি তৈরি করব, থোড়াই আমি বাড়ি তৈরি করতে পারবো? বাড়ির কোন জায়গায় পিলার বসাতে হবে, কোন জায়গায় ইট বসাতে হবে সেটা আমি জানি না, অথবা সিমেন্ট বালু মিশিয়ে আমি লাগাবো, সেটা কতটা লাগাতে হবে সেটাও কিন্তু আমি জানি না। তাহলে আমার পক্ষে কিন্তু সেটা কোনো মতেই সম্ভব না। আমার কাছে কোনটা সম্ভব? হ্যাঁ, আমি খাতায় লিখতে বলেছি, আমার হাতের লেখাটা সুন্দর করতে হবে, এটা আমার পক্ষে সম্ভব, কারণ আমরা যে কাজটা পারদর্শী সে কাজটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি, নচেত সে কাজটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। ঠিক আছে, এবার দেখো এর পরের পার্ট যদি চলে আসি খুব সহজভাবে, দেখো বলছে আমরা মানে মানুষরা কি কোনোভাবে গাছেদের উপর নির্ভর করি? নিচের তালিকায় লেখো মানুষ কোন কোন জিনিসের জন্য গাছপালার উপর নির্ভর করে। দেখো আমি এতটা পয়েন্টে যাচ্ছি না, আমি তোমাদের একটা কথা বলছি, সেই কথাটা তোমরা খুব ভালো করে শোনো। দেখো আজকে এই পৃথিবীতে গাছ আছে বলেই কিন্তু আমরা কিন্তু বেঁচে আছি, কারণ গাছ উৎপাদক রূপে নিজের দিয়ে খাদ্য তৈরি করছে, এবং এই খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করছে এবং অক্সিজেনটাকে পরিত্যাগ করছে। এই দুটোর যদি মাধ্যম যদি না হতো তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে কোনো মতেই বেঁচে থাকতাম না, কারণ পরিবেশ তার তাপমাত্রা একটা পরিবর্তন হতো, এবং এই পরিবেশে আমরা যে মানুষরা বেঁচে আছি কার উপর নির্ভর করে? এই অক্সিজেনটা আছে বলে, এটাও কিন্তু আমাদের কিন্তু থাকতো না। তাহলে উদ্ভিদ আমাদের এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। তো যাই হোক, আমাদের পড়ার মধ্যে আসি, বলছে মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করে। দেখো আমরা খুব ছোট্ট পয়েন্টে যদি যাই, এগুলোকে যদি আমি না ভাবি, এই লেখাগুলোকে যদি আমি না ভাবি, তাহলে আমরা বলতে পারি দেখো প্রতিদিন সকালবেলা উঠে আমরা প্রথমেই যদি বলি মুখ ধুয়ে আমাদের কিছু খাবার প্রয়োজন পড়ে, সেখানে আমরা কোনো খাদ্যরূপে কোনো না কোনো উদ্ভিদের কোনো না কোনো অংশ কিন্তু খাদ্যরূপে গ্রহণ করে থাকি। ঠিক আছে, ধরো মা সকালবেলা উঠে লুচি করে দিল বা রুটি করে দিল, তাহলে সেটা কোথা থেকে পাচ্ছি? সেটা গম ভেঙে সেটা তৈরি হয়ে আসছে, তাহলে সেটা আমি খাচ্ছি। তাহলে সেটা কার কাছ থেকে আসছে? সেটি উদ্ভিদ থেকে আসছে, উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি চাল, আটা, ময়দা, ডাল প্রভৃতি খাদ্যশস্য যতগুলো থাকে সেসব খাদ্যশস্য এবং বিভিন্ন শাকসবজি, ফল, এইসব কিন্তু বিভিন্ন উদ্ভিদের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। উদ্ভিদ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু সেগুলো খাদ্যরূপে গ্রহণ করতে পারতাম না বা পেতাম না, সম্ভবই ছিল না। তাহলে তার মানে বুঝতে পারছো কিভাবে নির্ভরশীলতা থাকছে। তারপরে দেখো আসছি যে এর পরের পয়েন্টটা বলছে ঘর বাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা জিনিসপত্র তৈরি করার জন্য কিভাবে গাছের উপর নির্ভরশীলতা থাকে। দেখো ঘর বাড়ি তৈরি, প্রথম পয়েন্ট দেখো তোমাদের দেওয়া আছে ঘরের কাঠের আসবাবপত্র। দেখো আমাদের ঘরের যে কাঠের যে আসবাবপত্র থাকে সেখানে বিভিন্ন কাঠের যে অংশগুলো সেগুলো দিয়ে আমরা তৈরি করি। দেখো বিভিন্ন কাঠ যদি যাই, আম গাছ হতে পারে, শাল গাছ হতে পারে, সেগুন গাছ হতে পারে, মেহগুনি হতে পারে, বিভিন্ন যেসব গাছগুলো, পাইন গাছ খুব কম দেখা যায়, তোমাদের মাথার মধ্যে অনেকে প্রশ্ন আসে পাইন গাছ খুব কম দেখা যায়, তো সেটা ঘর বাড়ি তৈরির উপর নির্ভর করছে। এবার দেখবে অনেক সময় আমাদের লক্ষ্য করবে, দেখো আমরা এখন বিভিন্ন ফ্ল্যাট বাড়ি বা আমাদের বাড়িগুলো এখন নতুনত্ব টাইপের তৈরি হয়। আগেকার যদি পুরনো বাড়ি থাকে, কড়িবর্গার বাড়ি, কড়িবর্গার বাড়ি মিনস যে বাড়িতে দেখবে একটা ওয়ালের মতো একটা মানে কাঠের মতো একটা ফ্রেম করে তৈরি করা আছে, সেগুলো এখন খুব আমাদের এই শহরাঞ্চলে দেখা যায় না, গ্রামাঞ্চলেও দেখা যায় না। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে শাল কাঠ ব্যবহার করা হয়। কেন? কারণটা কি? কারণ হচ্ছে শাল গাছ জলে বা কোনোভাবে খুব সহজে পচে না, তাই জন্য ব্যবহার করে। দেখো আমরা বাড়িতে যে দেখবে যখন রাজমিস্ত্রি কাজে লাগায়, ছাদ যখন ঢালাই করি, সেখানে দেখবে রাজমিস্ত্রিরা চেষ্টা করে সেখানে এই শাল কাঠ অথবা নারকেল বা তাল গাছের যে গাছগুলো থাকে সেগুলোর কেটে সেগুলোকে লাগানো। কেন? কারণটা কি? কারণটাতে জল চুষলে কাঠ তাড়াতাড়ি পচে যেতে পারে বা ঘুণ ধরতে পারে, তাই, এবং উই পোকাও ধরতে পারে, তাই জন্য তারা কিন্তু ব্যবহার করে না। তো শাল কাঠ সব থেকে বেশি ব্যবহার করা হয়। শাল কাঠ কেন? শাল কাঠ খুব সহজে জলে পচে না, তাই জন্য ব্যবহার করে। তো যাই হোক, তাহলে আমরা এখানে কাঠের আসবাবপত্র পেলাম। এছাড়া আমরা বলতে পারি যে দেখো আমরা প্রতিদিন আমরা বাড়িতে থালা বাসনে তো খাই, সেরকম দেখো নিমন্ত্রণ বাড়ি খেতে যাই, সেখানে দেখবে শাল পাতা ব্যবহার করে। আমরা ফুচকা খাই, দেখবে সেই ফুচকার যে পাতাটা থাকে সেটাও কিন্তু শাল পাতা, সেই শাল পাতা দিয়ে তৈরি করে সেটা কিন্তু খাদ্যরূপে আমরা সেখানে খাচ্ছি। শাল পাতা খাচ্ছি না, শাল পাতার মধ্যে খাবার নিয়ে খাচ্ছি। অথবা দেখবে কলা পাতা আমরা পাই, কলা গাছের যে কলা পাতা থাকে সেটাকেও কেটে অনেক জায়গায় ব্যবহার করা হয়, আমরা সেটাকে থালার মতো ব্যবহার করে
তার মধ্যে খাবার নিয়ে খাই। এছাড়া আমরা দেখবে বাড়িতে সকালবেলা দেখবে মা ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা ব্যবহার করে, বিভিন্ন ঝাড়ু ব্যবহার করে। এগুলো কোথা থেকে পাচ্ছি? এগুলো নারকেল গাছগুলো থাকে, সেই নারকেল গাছের ওপর নির্ভর করে সেগুলো তৈরি করা হয়। এছাড়া দেখবে আমাদের বাড়ির আমরা যদি আরো বিভিন্ন ধরনের যদি খেয়াল করি, আমরা যে বিছানাতে শুচ্ছি সেই বিছানাটা কি তৈরি করা হচ্ছে কাঠের বিভিন্ন অংশ নিয়ে, বা আমাদের বাড়ির যে আলমারি, কাঠের আলমারি, সেটাও কিন্তু কাঠের আলমারিতে তৈরি করা হচ্ছে। তার মানে আমরা বিভিন্ন ভাবে কিন্তু নির্ভর হয়ে থাকি। তারপরে দেখো আসছি জামা কাপড় তৈরি করার জন্য। দেখো জামা কাপড় তৈরি করা প্রথম যদি যাই, দেখবে জামা কাপড় তোমরা হয়তো এখন যে ওয়েদারের সময় বাস করছো বা যেখানে দেখছি আমরা, দেখবে হালকা করে জামা যদি টানি সেখানে দেখবে তুলো বেরিয়ে আসে। তুলো গাছের যে বীজ থাকে সেই বীজের রোম থেকে সুতো পাওয়া যায়, যেটাকে আমরা খুব সহজে কার্পাস বলি। সেই কার্পাস দিয়েই কিন্তু আমাদের সুতির যে বস্ত্রগুলো থাকে, মানে সুতির বস্ত্র মিন্স সুতির যে জামা, সেই জামা তৈরি করা হয়। দেখবে সব থেকে বড় কথা, দেখবে আমাদের দুর্গাপূজার পরে কালী পূজা আসে, সে সময় দেখবে পাটকাঠি আমরা নিয়ে আসি বাড়িতে। পাটকাঠিগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখবে পাটকাঠির মধ্যে হালকা হালকা রুয়া লেগে থাকে। সেই রুয়াগুলো কি? পাট গাছের যে কাণ্ড থাকে সেই কাণ্ডটাকে পচিয়ে পাট কাণ্ড থেকে সেটা সংগ্রহ করা হয়। দেখবে পাট গাছের, এটা গ্রামাঞ্চলে আমরা দেখতে পাই, দেখবে কি অনেক জায়গায় পাটকাঠি জলের মধ্যে তার উপর মাটি চাপাতে রাখা আছে। সেই যখন পাটকাঠিটা পচে যায় তখন সেই পাটকাঠি থেকে যে অংশটা পচে আছে তার মধ্যে সেই তুলোগুলো থাকে, সেই তুলোগুলোকে আমরা কাজে লাগাই। অথবা সোজা কথায় বলতে গেলে সেগুলো থেকে তন্তু থেকে ভালো কাপড় তৈরি করা যায়, সেটা বাইরে বিক্রি হয়। তাহলে এগুলো আমরা পেতে পারি। তারপর দেখো আমরা চলে আসছি যে অন্যান্য জিনিস। দেখো অন্যান্য জিনিস বলতে গেলে এখানে কিন্তু খুব সহজভাবে যদি বলি, প্রথম পার্ট যদি বলি ওষুধের জন্য। দেখো ওষুধ কতটা লেখা আছে। যেমন দেখো আমাদের আশেপাশে আমরা প্রচুর গাছ দেখতে পাই, যে গাছগুলো আমরা বিভিন্ন রকমের কাজ জানি না। যেমন দেখো নিম গাছ, নিম পাতা, নিম ডাল, নিম ফল, প্রত্যেকটা অংশ ব্যবহার করা। নিম পাতা হচ্ছে আমাদের একটা অ্যান্টিসেপটিক। দেখবে বাড়িতে মারা যত সব ক্রিম মাখে সেখানে কিন্তু নিম গাছ তার ডাস্ট করা থাকে। অথবা নিমের ডাল, সেই নিমের ডালটা দাঁত মাজন রূপে, আমরা দাঁত যেমন ব্রাশ মাজি ব্রাশ দিয়ে, ঠিক সেরকমই ব্রাশের মতো মাজার মতো ব্যবহার করা হয়। তাহলে এই যে ব্যবহারটা কেন ব্যবহার করি? জীবাণু নাশক রূপে কাজ দিচ্ছে, তাই জন্য আমরা সেটা ব্যবহার করছি। তারপরে দেখো চলে আসি বাড়িতে আরেকটি গাছ সব থেকে বেশি পাওয়া যায় আমাদের বাড়িতে, সেটা হচ্ছে তুলসী গাছ। তুলসী যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোকে আমরা যদি একদম গুঁড়ো করে নিই, সেই গুঁড়ো করে সেটাকে মধুর সাহায্যে আমরা খেতে পারি। কেন? খেলে আমাদের সর্দি কাশিটা কম হবে, তাই জন্য আমরা খাদ্যরূপে গ্রহণ করি। এছাড়াও দেখবে বাড়িতে অনেক সময় বয়স্ক লোক থাকতে গেলে থানকুনি পাতা সেটাকে বেটে খাওয়ানো হয়, যাদের আমাশা রোগ থাকে। এছাড়া উদরময় পেটের গন্ডগোল যাদের সমস্যা থাকে তাদেরকে সেগুলো দেওয়া হয়। এছাড়া আমরা যদি বলতে পারি আমাদের বাড়িতে নয়নতারা গাছ আমরা দেখতে পাই। সেই নয়নতারা গাছ কিন্তু আমাদের অনেকেই সুগার রোগী যারা থাকে, ডায়াবেটিস রোগী বা মধুমেহ রোগী, তাদেরকে কিন্তু খাওয়ানো হয়। এছাড়া আরো প্রচুর আমরা গাছ পেতে পারি, কালমে গাছে, অ্যালোভেরা গাছ, যেটাকে আমরা বলতে পারি ঘৃতকুমারী, এরকম প্রচুর উদাহরণ পাবা। তাছাড়া দেখো আমাদের বাড়িতে মাঝে রান্না করছে, সেই রান্না করার জন্য বিভিন্ন ধরনের যে মশলা জাতীয় যেগুলো ব্যবহার করছে সেগুলো গাছ থেকেই পাচ্ছি। যেমন দারচিনি, তেজপাতা, সরষা, যেটা রান্না করতে আমাদের কাজে লাগছে, সরষার তেল, এরকম প্রচুর উদাহরণ দিয়ে আমরা কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারবো। এরপরে দেখো চলে আসছি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও, কাক, টিয়া, কাঠবিড়ালি, বেজি, আরো অন্যান্য প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে সেটা তোমাকে লিখতে হবে। দেখো আমাদের এখানে কাক বলেছে, টিয়া বলেছে, কাঠবিড়ালি, দেখবে গাছের যে কাণ্ড থাকে সেই কাণ্ডটা যদি কোনো কারণে যদি শুকিয়ে যায় অথবা যদি কাণ্ডটা যদি মারা যায়, তাহলে সেই কাণ্ডটা কোনো না কোনো পাখি দেখবা জোর করে সেটাকে ভাঙার চেষ্টা করছে। কেন ভাঙছে? ভাঙার কারণ একটাই, কারণ প্রত্যেকটা প্রাণীর তার বাসস্থান নির্দিষ্ট করা এবং ঠিক করা। দেখবে তোমার বাড়িতে কোনো জায়গা দেওয়ালে যদি ভেঙে যায়, তুমি সেই জায়গাটা যদি দেখতে পাও তোমার মনে হয় দেওয়ালটা ভেঙে গেল, তোমার দ্বারাই যদি হয়। না দেখতে পেলে আলাদা ব্যাপার। তাহলে প্রত্যেকটা প্রাণী সে একই রকমই, কারণ তাদেরকে প্রত্যেককে তার বাসস্থান ঠিক করতে হবে। প্রত্যেকটা প্রাণী তার বাসস্থান ঠিক করার জন্য গাছের যে কচি কাণ্ডগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে বা যেগুলোকে ভাঙতে পারছে সেগুলোকে নিয়ে তারা কিন্তু ব্যবহার করে। তো সেটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে সেটা হতে পারে। তো দেখো এখানে আমাদের কাক, টিয়া এগুলো বলেছে, তো এখানে আমরা বলতে পারি টিয়া পাখি। তো টিয়া পাখি যদি যাই, তো টিয়া পাখি, কাঠবিড়ালি কি করে? গাছের ফল খায়, খাবারের জন্য তো তারা যায়।
গাছে ফল খায়। চড়ুই, তারপরে হচ্ছে বেজি, এরা কি করে, এরাও একই রকম। তাছাড়াও আমরা বলতে পারি, দেখো আমরা যদি ফুলের মধ্যে যদি খুব ভালো করে লক্ষ্য করি, দেখবে এই সময়টা তো বিভিন্ন প্রাণীরা জন্মগ্রহণ করে বেশিরভাগটাই। তো দেখবে এই সময় দেখবে যে প্রজাপতি যখন পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয়, তাদেরকে আমরা কি দেখি, বিভিন্ন ফুল গাছের মধ্যে দেখতে পাই। কেন? তারা সেই ফুলের থেকে মধুটা খাওয়ার জন্য তারা সেখানে যায়। মৌমাছিও একই জিনিস আমরা বলতে পারি। এছাড়া কিছু কিছু প্রাণী যেমন কাক, তারপর আমরা বলতে পারি পায়রা, দেখবে সকালবেলা উঠে অনেকে আমরা কাক, পায়রা এইসব পাখিদেরকে আমরা কি করি, বিভিন্ন দানা শস্য জাতীয় যে বীজগুলো থাকে সেগুলোকে আমরা খাবার জন্য দিই, তাহলে তারা খাদ্য রূপে গ্রহণ করে। এবার দেখো বাসা তৈরির জন্য কারা সব থেকে বেশি ব্যবহার করে? কাঠবিড়ালি কি করে? কাঠবিড়ালি, কাঠ বেড়ালি বলছে, তার মানে কি করে, তাদের মুখটা দেখবে ছোচল হয়। কি করে? কাঠের এই যে কাঠ যে থাকে, আমরা তো বিভিন্ন গাছে দেখতে পাই, তাহলে গাছের যে কোটরগুলো দেখে সেই কোঠরে তারা বাসা বাঁধে। তারা সেটাকে ঠুকে 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 গর্ত করে সেখানে বাসা বাঁধার চেষ্টা করে। তারপরে দেখো টিয়া পাখি গাছের কোঠরে বসবাস করে। বাবুই, চড়ুই, কাক, শকুন এইসব পাখি কি করে, বিভিন্ন যে গাছের ডালগুলো থাকে সেই ডালগুলোতে তারা বাসা তৈরি করে, এবং বিভিন্ন ডাল যখনই তারা পায়, যেখান থেকে পায় শুকনো ডাল, শুকনো পাতা, সেগুলো নিয়ে গিয়ে তারা বাসা তৈরির চেষ্টা করে। আর তাছাড়া আমরা বলতে পারি বিভিন্ন পিঁপড়ে, ঠিক আছে, এরা বাসা রক্ষা করার চেষ্টা করে। তাছাড়া আমরা বলতে পারি বিভিন্ন ধরনের যাবতীয়, এখানে তো কত খুব ছোট উদাহরণ তোমাদেরকে বলে দিয়েছে, তার জন্য তোমরা এখানে সেটা লিখছো, এটাকে মাথায় রেখে আমাদের কাজ করব। তারপর দেখো অন্যান্য প্রয়োজনে, দেখো অন্যান্য প্রয়োজনে বলতে গেলে যেমন দেখো গাছের যে পাতা থাকে, সেই গাছের পাতায় বিভিন্ন লোক, দেখো এই সময়টা তো পেরিয়ে গেছে, তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ বলতে পারবো না যে তোমরা দেখো এখনই দেখতে পাবে। তো লক্ষ্য করবে যে কোনো সময় তোমরা এই গরমের পর, ঠিক আছে, মানে আমরা যদি খুব ভালোভাবে যদি বলি, এই সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি সময় তুমি দেখতে পাবে, বা তারপরেও যদি যাই ডিসেম্বর পুরোপুরি বলবো না, অক্টোবরের মিডিল পথে আমরা যদি যাই, অক্টোবরের মিডিল পথের পরে আমরা এগুলো দেখতে পাবো। কি দেখতে পাবো? যে প্রজাপতি, মৌমাছি, মথ, এরা কি করে, বিভিন্ন গাছের পাতার উপর ডিম পাড়ে। তাহলে সেখানে ডিম পাড়ার পরে সেই যে ডিমটা পারলো, ডিম থেকে যে পূর্ণাঙ্গ মৌমাছি সৃষ্টি পর্যন্ত যে কাজটা, জীবন চক্রটা, সেখানে কিন্তু সেই গাছের পাতার উপর বা গাছের উপরই হচ্ছে, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো। তারপরে দেখো বিভিন্নভাবে আমরা বলতে পারি বিভিন্ন প্রাণী থাকে যারা নিজেদেরকে আত্মরক্ষার জন্য গাছের যে অংশ যেরকম কালার থাকে সেই কালারটাই তারা করে ফেলে। যেমন গিরগিটি আমরা খুব সহজে বলতে পারি, মানে অনুকরণ করে নেয়। ইংলিশটা নামটা আমরা বলতে পারি মিমিক্রি করা, তো সেটা অনুকৃতি করে না, মানে একই রকমই কালার, তুমি বুঝতেই পারবে না সেটা গিরগিটি আছে না অন্য কোনো প্রাণী আছে সেরকম। তারপর দেখো বিভিন্ন গাছের উপর বিভিন্ন প্রাণীরা তারা বিশ্রাম করে, যেমন বাদুড়, এরা আরো বিভিন্ন জাতীয় যেসব প্রাণীগুলো আছে তারা কিন্তু গাছের উপর তারা তাদের সাহায্যে, যেমন দেখবে বাঁদর, তুমি লক্ষ্য করবে বাঁদর লেজটাকে গুটিয়ে দিয়ে গাছের উপর আরাম করে বিশ্রাম গ্রহণ করছে। তাহলে এইগুলো আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে উদাহরণ রূপে আমরা বলতে পারবো, খুব সহজভাবে আমরা এই জায়গাগুলো বলতে পারবো। এরপরে দেখো আমরা যদি চলে আসি জায়গাটা খুব সহজভাবে, যে বলছে যে খাবারের জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা যেভাবে গাছের উপর নির্ভর করি। তো দেখো আগের যেসব আলোচনাগুলো করে আসলাম সেই আলোচনাগুলো খুব সহজভাবে যদি যাই, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু খুব কঠিনতা লাগবে না। কারণ দেখো বিভিন্নভাবে মানুষই হোক বা বিভিন্ন প্রাণী হোক, তারা কিন্তু প্রত্যেকে গাছের উপর নির্ভরশীল। কেউ গাছের পাতা খাচ্ছে, অথবা গাছ থেকে আমরা মানুষরা অক্সিজেনটা গ্রহণ করছি, আমরাও গাছ থেকে বিভিন্ন ফল পাচ্ছি, বিভিন্ন গাছের যে কচি কাণ্ড সেটাকেও আমরা কিন্তু খাদ্যরূপে গ্রহণ করি। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু গাছের উপর নির্ভরশীল। তো দেখো এবার দেখো এরপরে বলছে যে আগের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মানুষ আর অন্যান্য প্রাণীরা নানাভাবে গাছের উপর নির্ভর করি। আমরা বিভিন্ন ধরনের খাবার গাছপালা থেকে পাই, এছাড়া আরো অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকে পাই। গরু বা ছাগলের দুধ বা মুরগির মাংস, দেখো গরুর থেকে আমরা দুধ পাই এবং মুরগির মাংস আমরা কিন্তু প্রতিনিয়ত খেয়ে থাকি। বলছে এবার দেখো, বলছে কিন্তু একটু ভাবো, গরু, ছাগল বা মুরগিরা তাদের কোথা থেকে খাবার জোগাড় করে? তার মানে এরা গাছপালা থেকে খায়। তাহলে গাছপালার কোন অংশটা খায়? গাছপালার নরম যে কাণ্ডটা থাকে সেই কাণ্ডটা তারা খাদ্যরূপে গ্রহণ করে। মুরগি বা অন্যান্য প্রাণীরা যে পোকামাকড় খায় সেই পোকামাকড়গুলো কিন্তু গাছপালার কোনো না কোনো অংশ তো খেয়েই বেঁচে থাকে। তার মানে প্রত্যেকটা প্রাণী এখানে তার উপর নির্ভর করছে। এখানে একটা পার্ট চলে আসে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, মানে কেউ কাউকে খাদ্যরূপে গ্রহণ করে সে নিজের জীবন ধারণ করছে, এটাই এখানে আসছে, সেটা হচ্ছে খাদক। তো আমরা এগুলো আরো পরবর্তীকালে যখন পাবো তখন পড়বো। তো তোমরা এমনিও লক্ষ্য করতে পারবে, দেখবে আমার পরপর সব ক্লাসগুলোই আমাদের মধ্যে পাবা, প্রত্যেকটা 6 এর যে তোমাদের যে ক্লাসগুলো আছে
প্রত্যেকটাই কিন্তু ভিডিও করা আছে, খুব ভালো করে যদি দেখো তাহলে তোমরা কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু কাজে লাগবে। যদি আমি তোমাদের যেরকম ক্লাস পাবো সেরকমই নিব, তো সেটাকে তোমরা একটু লক্ষ্য রাখো। তো দেখো এরপরে দেখো আসছি যে কিছু প্রাণী আছে যাদের খাবার পুরোপুরি গাছ খেয়ে ফেলে। তার মানে দেখো কিছু প্রাণী তাদের খাবার পুরোপুরি গাছকেই খেয়ে ফেলে, মানে গাছকেই পুরোপুরি। তুমি ধরো কোনো একটা নরম কাণ্ড গাছ যদি থাকে, তার সামনে যদি ছাগল বা গরু যদি আসে, সে কিন্তু সেই গাছটার সম্পূর্ণটাই খাদ্যরূপে খেয়ে নেবে, কারণ তাকে তো বাঁচতে হবে, তাকে তো জীবন ধারণ করতে হবে। তাহলে গাছের কোনো না কোনো অংশ তাকে খেয়েই তার পেটটা ভরাতে হচ্ছে, অথবা তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। খাবারের জন্য আমরা মানুষ আর অন্যান্য সব প্রাণীরা সবসময় গাছের উপরই সেটা নির্ভর থাকি, অথবা ঘুরপথে নির্ভর থাকি। যেমন দেখো আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি, আমরা কিন্তু শাকসবজি বাবারা নিয়ে আসে, সেটাকে কি করে মা রান্না করে সেটাকে খাবার যোগ্য করে তারপরে সেটাকে আমরা খাই। নচেত তো আমরা কাঁচা খাই না। আমরা গাজর কাঁচা রূপে খেতে পারি, কিন্তু গাজরকে যদি আমি একটু ভেজে নিই অথবা একটু গরম করে নিই, স্যালাড টাইপের যদি করে নিই, ভিজা টাইপের, তাহলে আমরা কিন্তু আরো খুব সুন্দর করে খেতে পারবো। তার একটা টেস্ট আলাদা থাকবে। তো প্রত্যেকটা জিনিসের উপর নির্ভরশীল। এবার দেখো এরপরে দেখা আছে যে প্রাণীরা কিভাবে খাবারের জন্য গাছেদের উপর নির্ভর করে। গরু, দেখো গরু যদি যাই দেখবে খুব ভালো লোক, শুধু গরু বললে এখানে ভুল হবে, গরু ছাগল কিন্তু দুটোই কিন্তু এক টাইপেরই। ছাগল হয়তো একটু ছোট প্রাণী, গরু একটু বড়, কিন্তু দুজনে যদি খাবারটা যদি লক্ষ্য করা যায় তাদের কিন্তু একই। দেখবে ঘাস বা গাছের পাতা, নরম কাণ্ড, এগুলো কিন্তু খাদ্যরূপে গ্রহণ করে। ঠিক আছে, মুরগি যদি চলে আসি, মুরগি সবসময় দানা শস্য খায়, দানা শস্য ছাড়া তাকে কিন্তু তুমি দেখতে পাবে না। বাঁদর যদি যাই, গাছের পাতা, ফল, বীজ, যে কোনো, তুমি বাঁদরকে যদি লক্ষ্য করো, তুমি যদি একটা আম খেতে দাও, আমরা যেরকম ভাবে আম খাদ্যরূপে গ্রহণ করি, বাঁদর ঠিক সেম ভাবে খাদ্যরূপে গ্রহণ করে। কি করে বাঁদর, কি করে, আম যদি দাও, আমের যেটাকে আমরা খোসা বলি, ঠিক আছে, সেই খোসাটাকে ছাড়িয়ে যেমন ভাবে খাই, ঠিক সেরকম ভাবেই খাই। তারপর দেখো কাঠবিড়ালি রসালো ফল খেতে সব থেকে বেশি ভালোবাসে। টিয়া গাছের ফল, যে কোনো গাছের ফল, তার মধ্যে লঙ্কা সব থেকে বেশি। ঠিক আছে, শামুক নরম শাকের পাতা হয়, কারণ শামুকের আমাদের মতো তো সেরকম দাঁতপত্র নেই, মানে দাঁতপত্র নেই বলবো না, তারাই নরমটাই খেতে সব থেকে বেশি ভালোবাসে। তারপরে আসছি পঙ্গপাল, দেখো দেওয়া আছে পঙ্গপাল যদি যাই, নরম গাছের পাতা, কাণ্ড। এছাড়া তুমি বিভিন্ন ধরনের আরো উদাহরণ তুমি পেতে পারো। এখানে 8টা লেখা আছে, 8টা অংশই আমি তোমাদেরকে এখানে বললাম। এবার দেখো বলছে যে খাবারের জন্য মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে, তার একটা নিচের সারণীতে কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে, সেগুলোই তোমাকে এখানে পূরণ করতে বলছে, এবং তার পাশে কোন কোন অংশ মানুষ খায় তার একটা পার্ট দেওয়া আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, ছাড়, সেগুলো দেওয়া আছে। তো দেখো আমরা খুব সহজে বলতে গাজর, দেখো গাজরকে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, দেখবে গাজর যদি কোনো সময় বাবা যদি নিয়ে আসে, হ্যাঁ, সেখানে লক্ষ্য করলে তুমি পাবা গাজরের মধ্যে যে গাজরটা মাটির নিচে হয়, মূল। ঠিক আছে, দেখবে ছোট 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 মূল টাইপের তুমি দেখতে পাবা, সেটা খাদ্যরূপে গ্রহণ করি। আদা মাটির নিচে হয়, কাণ্ড রূপে থাকে। আম খুব সহজভাবে বলি, ফল রূপে খাই। সজনা গাছ কোথায় দেখতে পাই, সজনা থেকে, আমি সজনা গাছ বলিনি, সজনা বলেছে, সজনা গাছের আমরা ফুল খাই, ফল খাই। ফল কোনটা খাই, দেখবে সজনের ডাটা খাই। ঠিক আছে, সেটাকে আমরা খাদ্যরূপে খাই, এবং সজনে পাতাও আমরা খাদ্যরূপে গ্রহণ করি। তাহলে সজনে গাছের পাতা, ফুল এবং ডাটা রূপে যে ফলটি থাকে সেটাকে খাদ্যরূপে গ্রহণ করি। কুমড়ো যদি যাই, কুমড়ো আমরা খুব সহজভাবে যদি বলি, কুমড়োটাকে আমরা ফল রূপে প্রথমে বলছি, কেন, কারণ ফল রূপে বেশি আমরা খেয়ে থাকি। এছাড়াও কুমড়োর ফুল আমরা ভেজে খাই, দেখবে বাড়িতে মারা বেসনের সাহায্যে কুমড়ো ফুল ভেজে দেয়, খুব সুন্দর খেতে লাগে। শুধু কুমড়ো ফুল না, বক ফুলও একই, দেখবে বক ফুলও আমরা কিন্তু ভাজা রূপে খাই। ঠিক আছে, তাহলে কুমড়ো আসছি আমরা, তো কুমড়োর কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ সবই খাই। দেখবে কুমড়োর যে ফলটা থাকে তার মধ্যে যে বীজটা থাকে, সেই বীজটাকে আমরা ছোট ছোট ভাজা রূপে খাই। ঠিক আছে, তারপর চলেছে কলা। দেখো কলার ক্ষেত্রে যদি যাই, কলা যেটা আমরা দেখতে পাই, কলা আমরা দুই ধরনের দেখতে পাই, কাঁচা কলা, আরো আমরা যদি খুব সহজভাবে যদি বলি যে কলা হওয়ার আগে মোচা দেখা যায়, সেই মোচাটাকে আমরা কিন্তু খাদ্যরূপে গ্রহণ করতে পারি, মানে ফুল যেটা থাকে, ঠিক আছে, সেটাকে আমরা খাদ্যরূপে গ্রহণ করতে পারি। তো কাঁচা কলাও আমরা দেখবে রান্না করে খাই, এমনি কাঁচা অবস্থায় খাই না। আর কলা যদি মেনলি যদি আমরা যদি বলি, কলা পেকে গেলে সেটাকে আমরা খাদ্যরূপে গ্রহণ করি। তো তার মধ্যে তোমাদের কোশ্চেন আসতে পারে সিঙ্গাপুরি কলা, আমরা সিঙ্গাপুরি কলাও, আমরা কলা যেরকম ফল সেরকম ফল রূপে খাই। এছাড়া আমরা বলতে পারি কলা গাছকে যদি খুব ভালো করে কাটা হয়, সেখানে দেখবে সাদা অংশ পাওয়া যায়, যেটাকে থোড় বলে, এই থোড়টাও আমরা খুব সুন্দরভাবে খাদ্যরূপে গ্রহণ করতে পারি। এগুলো কাঁচা অবস্থায় কিন্তু একমাত্র ফলটাই খাওয়া যায়, অন্য কিছু না। কাঁচা অবস্থা মিন্স পেকে গেলে, ঠিক আছে,
সবুজ থেকে হলুদ হয়ে গেলে তখন আমরা খাদ্য রূপে খাই। তাছাড়া বাদ বাকি যতগুলো অংশ বললাম এগুলো কিন্তু রান্না করা ছাড়া খাওয়া যাবে না, তুমি কোনো মতেই রান্না না করলে খেতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি চলে আসি যে দেওয়া আছে ভুট্টা। দেখো ভুট্টা কি বীজ, দানা শস্য রূপে খাই ভুট্টা দানা। এছাড়া দেখো এই ভুট্টা দানা কোথায় কোথায় যায়, দেখো তোমরা যদি পিজা খাও বা বিভিন্ন ধরনের যদি বিভিন্ন চাইনিজ খাবারগুলো খাও সেখানে কিন্তু এই দানা শস্যটা রূপে দিয়ে দেয়, খুব সুন্দরভাবে সেটা কিন্তু সিদ্ধ হলে খুব সুন্দর খেতে লাগে। এছাড়া বিভিন্ন পপকর্ন যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এই ভুট্টা দ্বারাই তৈরি হয়, সেটাকে আমরা খাদ্য রূপে গ্রহণ করি। তারপরে আসছি পালং শাক। দেখো পালং শাক, কলমি শাক যদি যাই, এগুলো হচ্ছে নরম যে কাণ্ড থাকে এবং নরম যে পাতা থাকে, পাতা নরম না হলেও কাণ্ডটা নরম থাকে, সেগুলোই আমরা খাদ্যরূপে গ্রহণ করি, ঠিক আছে। তারপর লাস্ট আছে চালতা। দেখো চালতা মিন্স এগুলো হচ্ছে ফুল থাকে, তো এই ফুলগুলোকে আমরা ভেজে ভেজে বলতে গেলে বেসনের মধ্যে ডুবিয়ে সেটাকে মা খাদ্য তৈরি করে আমাদেরকে দেয়, সেটাকে আমরা খাদ্যরূপে খাই। তাহলে এখন দেখো আমরা বলতে পারি যে কোনো ফুল বা যে কোনো ফল, ফলটাও সব ফল যে পাকা অবস্থায় আমরা খাই এমন নাই, সব ফল যে কাঁচা অবস্থা খাই এমনও নাই। যেমন দেখবে আমরা যদি পেয়ারা যদি যাই, পেয়ারা তো আমরা ফল রূপে খাই, দেখবে সবুজ থাকতে গেলে আমাদের যেমন খেয়ে আমাদের দাঁত আছে বলে খুব খেয়ে আরাম, যাদের বয়স্ক লোক যারা খেতে পারে না তারা পাকা অবস্থায় খেতে ভালোবাসে, এরকম প্রচুর উদাহরণ তুমি বাবা। এখানে কিছু নির্দিষ্ট বলে দিচ্ছে, সেই নির্দিষ্টগুলোই আমাদের এখানে পড়তে হচ্ছে এবং সেগুলোই আমাদের মাথায় রাখতে হচ্ছে। তো এখানে কি কি ভাবে মাথায় রাখতে হচ্ছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এই রূপে আমাকে মাথায় রাখতে হচ্ছে। আশা করি তোমাদের এই দেখো পরপর যে 3টা পেজ পড়লাম, এই 3টা পেজ থেকে প্রশ্ন অনেকটাই আসা উচিত। আশা করি তোমাদের কোনো সমস্যা দেখা দিবে না, তোমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে এই জায়গাটা তোমরা পড়তে পারবে, ঠিক আছে। আজকের ক্লাস এতটা পর্যন্ত থাকছে, নেক্সট দিন আমি আবার পরের টুকুনটা তোমাদেরকে পড়াবো।